আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। জুলাই সনদকে সম্মান জানিয়ে হ্যাঁ ভোটে রায় দিতে তারেক রহমানের আহ্বান। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি। সব জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠায় জামাত আমিরের প্রতিশ্রুতি। 12ই ফেব্রুয়ারি প্রথমে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার তাগিদ। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে এনসিপির 36 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। এবং আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ইইউ এর ঘোষণা, তেহরানের প্রত্যাখ্যান। সংঘাত এড়িয়ে দুপক্ষকে আলোচনায় বসতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। জুলাই সনদকে সম্মান জানিয়ে 12ই ফেব্রুয়ারি হ্যাঁয়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, তার দল সরকার গঠন করলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে। তিনি আরও বলেন, কৃষিজাত পণ্যের ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেবে তার দল। তরুণ সমাজকে আইটি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা দেন তিনি। জয়দেবের ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। রংপুরের বিশাল জনসভায় মানুষের ঢল আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ঈদগাহ মাঠ। 20 বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রংপুর সফরকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের মাঝে। জনসভা পরিণত হয় জনস্রোতে। রংপুর বিভাগের 8 জেলার 33টি সংসদীয় আসনের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন জনসভায়। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের পর এবার রংপুরে নির্বাচন প্রচারণায় তারেক রহমান। উত্তরের জনপদে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি তিনি তুলে ধরেছেন দেশ পরিচালনার মহৎ পরিকল্পনা। নেতাকর্মীদের আশা, নির্বাচনের আগে এই সফর প্রার্থীদের প্রচারণায় আরও গতিশীল করবে। জনসভায় যাওয়ার আগে জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন তারেক রহমান। এর আগে বগুড়ায় সুফি শাহ সুলতান বলখি রহমতুল্লাহের মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান। রাত 9টায় রংপুরের সমাবেশে আসেন তারেক রহমান। জনসভা মঞ্চে দাঁড়িয়ে প্রথমেই তিনি স্মরণ করেন জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে। এরপর বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, রংপুর সবচেয়ে সম্ভাবনাময় অঞ্চল, শুধু দরকার সঠিক পরিকল্পনা ও নেতৃত্ব। সকল ধরনের মানুষ যারা ভোটার, প্রত্যেকে ভোরবেলায় গিয়ে ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে হবে, যাতে করে কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে। সতর্ক থাকতে হবে। জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। তারেক রহমান বলেন, সরকারে এলে উত্তরবঙ্গে কৃষিজাত পণ্যের শিল্প কলকারখানা গড়তে উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ 13 তারিখে বিএনপি সরকার গঠন করলে পরে আমরা কৃষিজাত পণ্যের যারা ব্যবসা বাণিজ্য করেন, যাদের ইন্ডাস্ট্রি আছে, তাদেরকে আমরা বিশেষ সুবিধা দেব, যাতে করে তারা এই এলাকায় এসে তাদের নতুন মিল ফ্যাক্টরি স্থাপনের কাজ শুরু করেন। তার ফলে এই এলাকার মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে। 5ই আগস্টের অভ্যুত্থানে সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল, সে ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। মইনুল হাসান, চ্যানেল আই, রংপুর। দেশের স্বাস্থ্যসেবার আমূল পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়ে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দেশের সব জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। শুক্রবার ফেনীসহ 4 জেলায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের সবার প্রথম ভোট হবে গণভোটে হ্যাঁ এর পক্ষে। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। শুক্রবার ফেনীসহ 4 জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভা শুরুর আগেই ফেনীর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পূর্ণ হয়ে যায়। ফেনীর 3টি আসনে দাঁড়িপাল্লা ও জোটের প্রার্থীদের প্রতীক তুলে দেন জামাতে ইসলামীর আমির। এরপর যোগ দেন নোয়াখালী জেলা স্কুল মাঠের জনসভায়।
ইনশাল্লাহ হবে, তবে শর্ত হচ্ছে বিমানবন্দর চালু হওয়ার পরে কুমিল্লা থেকে ঢাকা আসা যাওয়া বাই রোড কমাইয়া বিমানটাকে বাঁচাইতে হবে। এই শর্ত যদি পূরণ হয় ইনশাল্লাহ হবে। তবে আমি বিশ্বাস করি ইপিজেডকে যদি আন্তর্জাতিক মানে উন্নীত করা যায় তাহলে শুধু দেশি নয়, বিদেশিরাও এখানে ইনশাল্লাহ হুমড়ি খেয়ে পড়বে এবং তারা স্বাভাবিকভাবে চলাচলের জন্য এয়ার সার্ভিসকে চয়েস করে। পরে লক্ষ্মীপুরের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। লক্ষ্মীপুরের জনসভা শেষে জামায়াতের আমির যোগ দেন কুমিল্লা লাকসাম উপজেলার জনসভায়। এখন পর্যন্ত জামায়াতের আমির ঢাকার বাইরে যেসব জনসভায় যোগ দিয়েছেন সবচেয়ে বেশি জনসভা করা হচ্ছে এই কুমিল্লা উপজেলায়। এখানে 11টি আসনের মধ্যে 5টি জনসভা করছেন জামায়াতের আমির। স্থানীয় নেতারা বলছেন এই 11টি আসনে তারা কেন্দ্রীয় নেতাদেরকে উপহার হিসেবে দিতে চান। লাকসামের লাখো জনতার ঢলের পর জামায়াতের আমির অংশ নেন কুমিল্লা শহরের জনসভায়। কুমিল্লা শহরের টাউন হল জনসভায়ও জামায়াতে ইসলামীর আমিরকে স্বাগত জানায় লাখো জনতা। সরকারে গেলে মাস্টার্স পর্যন্ত নারীদের সরকারি খরচে পড়ালেখার ব্যবস্থা করবে জামায়াতে ইসলামী বলে জানান দলের আমির। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, কুমিল্লা। গরিব ও মধ্যবিত্তের ওপর করের বোঝা কমিয়ে কর ফাঁকি বন্ধ করে কর জিডিপি 12% উন্নীত, শিক্ষা স্বাস্থ্যে বিনিয়োগ, ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা সহ বেশ কিছু প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর একটি হোটেলে 36 দফা তারুণ্য ও মর্যাদার ইশতেহার প্রকাশ করে দলটি। দলের আহ্বায়ক জানান, এই ইশতেহার বাস্তবায়ন করা গেলে দেশে ফ্যাসিবাদী প্রথা বিলোপ হবে। মাসুর শাকিলের রিপোর্ট। নতুন রাজনৈতিক দল ও 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক এনসিপি 36 দফার ইশতেহার ঘোষণা অনুষ্ঠান। উচ্চ পর্যায় পর্যন্ত নারীর ক্ষমতায়ন গুরুত্ব দেওয়া হয়েছে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। এই ইশতেহার জনগণের সঙ্গে দীর্ঘ কথোপকথনের ফল। আপনারা জানেন, জুলাই পদযাত্রা থেকে শুরু করে আমরা দেশের পথে প্রান্তরে গিয়েছি, আমরা মানুষের কথা শুনেছি, মানুষ আমাদেরকে তাদের বক্তব্যগুলো দিয়েছেন, তাদের দাবিগুলো জানিয়েছেন। আমরা সমাজের বিভিন্ন কমিউনিটির সাথে বসেছি, তাদের কথা শুনেছি, বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর সাথে বসেছি, শ্রমিকদের নেতৃত্বের সাথে বসেছি। সকলের কথার ভিত্তিতে এই ইশতেহার তৈরি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে ইশতেহারে। এর বাইরেও রয়েছে সহনশীলতার বার্তা, যেখানে পরমত সহিষ্ণুতা ও ধর্মীয় স্বাধীনতা এবং নারী বান্ধব সমাজ গড়ার প্রতি জোর দিয়েছে দলটি। আমরা আমাদের যে নতুন বন্দোবস্তের যেই লড়াই বা যে দাবি নিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা এখনও সেই দাবিতেই আছি। আমরা অন্তর্বর্তী সরকারের সময় প্রথমত আমাদের লক্ষ্য ছিল যে সাংবিধানিক পরিবর্তন, আমরা নতুন সংবিধান চেয়েছিলাম, কিন্তু একটা পর্যায়ে এসে একটা সংস্কারে এসে এটার মধ্যস্থতা হয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে। সেখানেও আমরা আমাদের পুরোপুরি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি। ফলে নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষাটা, সেটা আমরা এখন একটা দীর্ঘমেয়াদী লড়াই হিসেবে দেখি। এটা একটা দীর্ঘমেয়াদী যাত্রার মধ্য দিয়ে আমাদেরকে অর্জন করতে হবে। আমরা অনেক অপরচুনিটি মিস করেছি, কিন্তু এই সময় আমাদের অনেক সম্ভাবনা এবং আমাদের অনেক কিছু অর্জনও হয়েছে। ফলে সংস্কারের অনেকগুলো প্রতিশ্রুতি আমরা পেয়েছি, যেটা নির্বাচনে গণভোটের মাধ্যমে দিয়ে বাস্তবায়িত হবে। এছাড়াও এনসিপির ইশতেহারে গুরুত্ব পেয়েছে সুশাসন, সংস্কার, সার্বভৌমত্ব, নারী অধিকার, কর্মসংস্থান, শিক্ষানীতি ও জলবায়ু ঝুঁকি মোকাবেলার মতো বিষয়ও। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে আর্থিক সংকটে থাকা বাসিন্দাদের সহায়তায় নতুন উদ্যোগ নিয়েছে আটলান্টিক সিটি কর্তৃপক্ষ। ভাড়া ও ইউটিলিটি বিল পরিশোধে সহায়তা দিতে 28 জানুয়ারি বুধবার $4 লাখ একটি বিশেষ তহবিলের ঘোষণা দিয়েছেন সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত চৌধুরী। আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র সিটির বাসিন্দাদের আর্থিক সহায়তা দিয়ে জীবনমান উন্নত করার জন্য তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি সিটির আর্থিক সংকটে থাকা বাসিন্দাদের পাশে দাঁড়াতে নতুন একটি সহায়তা কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচির আওতায় মোট $4 লাখ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ভাড়া সহায়তায় $2 লাখ এবং ইউটিলিটি বিল সহায়তায় আরো $2 লাখ রাখা হয়েছে। তার এই প্রোগ্রামের জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এই সহায়তা শুধুমাত্র নিউ জার্সি স্টেটের নির্দেশিকা অনুযায়ী নিম্ন ও মধ্যমায়ের আটলান্টিক সিটির স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য হবে। সহায়তা পেতে আগ্রহী আবেদনকারীদের অবশ্যই সরাসরি সিটি হলে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। আটলান্টিক সিটির নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষদের জন্য রেন্টাল অ্যাসিস্ট্যান্ট এবং ইউটিলিটি অ্যাসিস্ট্যান্সের ঘোষণা করেছেন, যেটা আমাদের কমিউনিটিতে ব্যাপক সাড়া
পড়েছে। ভাড়া সহায়তার জন্য আবেদনকারীদের লিজের কপি, পে স্টব এবং প্রয়োজনীয় অন্যান্য নথিপত্র জমা দিতে হবে। ইউটিলিটি সহায়তার ক্ষেত্রে আবেদনকারীদের বিল বকেয়া থাকতে হবে, শার্ট অফ নোটিশ থাকতে হবে এবং বিল আবেদনকারীর নিজের নামে হতে হবে, যার মধ্যে পানি, বিদ্যুৎ ও গ্যাস অন্তর্ভুক্ত। আটলান্টিক সিটিবাসীদের জন্য একটি আর্থিক সহায়তা প্রকল্প ঘোষণা করেছেন, যার মাধ্যমে নিম্ন আয়ের বাসিন্দারা অনেক উপকৃত হবে। এই কর্মসূচির আওতায় সিটির হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্টের মাধ্যমে কেস ম্যানেজমেন্ট সেবাও প্রদান করা হবে। সহায়তার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ভাড়ার ক্ষেত্রে সর্বোচ্চ $2,500 এবং ইউটিলিটি বিলের ক্ষেত্রে সর্বোচ্চ $1,000। এ সম্পর্কে আরো বিশদ তথ্য জানতে সিটির কমিউনিটি এনগেজমেন্ট অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সিটির বাসিন্দাদের আর্থিক সচ্ছলতা বজায় রাখার জন্য মেয়র যে কর্মসূচি ঘোষণা করেছেন তার জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানাই। এই উদ্যোগের মাধ্যমে মেয়র মার্টি এসমল ও সিটি প্রশাসন সিটির বাসিন্দাদের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং গৃহহীনতা প্রতিরোধে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। নির্বাচন পর্যন্ত নিজ নিজ কর্মক্ষেত্র ত্যাগ না করতে বাংলাদেশের বিদেশি দূতাবাস ও মিশনে কর্মরত কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও এমন নির্দেশনা আগেও দেওয়া হয়েছিল, তারপরও এবার তা আলোচনার জন্ম দিয়েছে। এসব নিয়ে পান্থ রহমানের বিশ্লেষণ। নির্বাচন পর্যন্ত নিজ নিজ কর্মক্ষেত্র ত্যাগ করতে পারবেন না বিদেশে দূতাবাস ও মিশনে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং স্থায়ী প্রতিনিধিরা। 19 জানুয়ারি এমন এক জরুরি বার্তা গেছে বাংলাদেশ মিশন প্রধানদের হাতে। নির্দেশনা এতটুকুই, অথচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুবিভাগের মহাপরিচালক স্বাক্ষরিত এই সংক্ষিপ্ত তারবার্তা জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। প্রশ্ন, হঠাৎ এই নির্দেশনা কেন? তবে কি নির্বাচন নিয়ে কোনো শঙ্কায় আছে সরকার, কিংবা আছে কোনো কারচুপি বা সহিংস পরিস্থিতির আশঙ্কা? এর আগে কি এমন কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কখনো? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের এক্সপ্লেইনার। শুরুতে জানিয়ে রাখি, নির্দেশনায় বলা হয়েছে 12 ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে ভোট অনুষ্ঠিত হওয়ার তাৎক্ষণিক পরবর্তী সময় পর্যন্ত সব মিশন প্রধানকে নিজ নিজ কর্মক্ষেত্রে থাকতে হবে। যদিও মিশনগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন নির্দেশনা নতুন কিছু নয়, বরং স্বাভাবিক ঘটনা। তবে নির্বাচন সামনে রেখে এবারের এই নির্দেশনা একটু ভিন্নভাবে দেখছেন কেউ কেউ। সরাসরি কথা বলতে না চাইলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র যা জানাচ্ছে তার মোদ্দা হলো, কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তটি একটি উল্লেখযোগ্য রাজনৈতিক পদক্ষেপ। এই সিদ্ধান্তের পেছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণ এবং কৌশল থাকতে পারে বলেও ধারণা করছেন অনেকে। প্রথমত এবং সম্ভবত এই নির্দেশনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরাপত্তা নিয়ে যেন ভবিষ্যতে কেউ প্রশ্ন তুলতে না পারে। নির্বাচনকালীন সময়ে, বিশেষত যখন বিদেশে পোস্টাল ব্যালটের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম চলছে, তখন কোনো ধরনের পক্ষপাতিত্ব বা কারচুপি প্রতিরোধ করার তাগিদ থেকে এমন নির্দেশনা যেতে পারে। প্রবাসী ভোটাররা যেন সঠিক উপায়ে তাদের ভোটগুলো পাঠাতে পারেন এবং সেক্ষেত্রে যেন কোনো ধরনের রাজনৈতিক প্রভাব না থাকে, সেটিও দেখভাল করার দায়িত্ব মিশনের। মিশন প্রধানদের উপস্থিতি ছাড়া যদি কোনো ধরনের সিদ্ধান্ত হয়, তার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এই শঙ্কা থেকেও নির্দেশনাটি জারি হতে পারে বলে মনে করেন কেউ কেউ। পাশাপাশি পোস্টাল ব্যালট নিয়ে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পাল্টাপাল্টি শঙ্কার কথা বলা হচ্ছে, সে কারণেও মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত হয়ে থাকতে পারে। অর্থাৎ নির্দেশনার সঙ্গে পোস্টাল ব্যালটের সুরক্ষার ইস্যু জড়িত। পোস্টাল ব্যালট নিয়ে যে এত কথা, সেই ব্যালট নিয়ে সামান্য তথ্য যোগ করতে চাই। জেনে হয়তো একটু অবাক হবেন যে স্বাধীনতার পর থেকে যে 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তাতে এ পর্যন্ত 400টি পোস্টাল ভোট জমা পড়েছিল। যদিও সেই ভোটগুলো কখনোই গণনায় যুক্ত হয়নি। গণনার সময় পার হয়ে যাওয়ার পর সেগুলো হাতে পাওয়ায় সেগুলো যুক্ত করা হয়নি। তবে এবারের পোস্টাল ভোটের গুরুত্ব অনেক, কেননা অ্যাপের মাধ্যমে দেশ ও বিদেশ থেকে 15,33,083 জন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। সংখ্যা অনেক হওয়ায় বিষয়টি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তাছাড়া এরই মধ্যে পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ সরকারকে এমন সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে থাকতে পারে। সব মিলিয়ে পোস্টাল ব্যালটের কার্যক্রমটিতে পক্ষপাতিত্বহীন, অনৈতিক প্রভাব মুক্ত করতে
সরকার এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচন নিয়ে দেশের বাইরেও সহিংস হওয়ার যে উদাহরণ আছে সেগুলো দেখভালের জন্য মিশন প্রধানদের নিজ কর্মস্থলে থাকা জরুরি বলে মনে করছেন কেউ কেউ। যুক্তরাষ্ট্র হামলা করলে এর জবাবের কোনো সীমাবদ্ধতা থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। সংঘাত এড়িয়ে দুপক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC-কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ইউরোপীয় ইউনিয়নের ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে তেহরান। বিস্তারিত মীর আমিরুল আলমের রিপোর্টে। ডিসেম্বর মাসের শেষে শুরু হওয়া ইরানের বিক্ষোভে লাগামছাড়া মূল্যস্ফীতি ও সামাজিক অর্থনৈতিক সংকট নিয়ে জনরোষ প্রকাশ পায়। এতে ইরান গণবিক্ষোভ দমনে বলপ্রয়োগের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার মুখে পড়ে তেহরান। আর তাই 29 জানুয়ারি ব্রাসেলসে EU পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সর্বসম্মতিক্রমে IRGC-কে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি EU আরও 21 জন ইরানি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। এক্সে পোস্ট করে ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেন, কোনো দেশ যদি সন্ত্রাসীদের মতো আচরণ করে তবে তাকে সন্ত্রাসী হিসেবেই গণ্য করা উচিত। তবে EU নেতারা জানিয়েছেন IRGC-কে কালো তালিকাভুক্ত করলেও ইরানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক পথগুলো পুরোপুরি বন্ধ হবে না। EU already has sweeping sanctions in place, and today ministers agreed to designate Iran Revolutionary Guard as a terrorist organization. ইউরোপীয় ইউনিয়নের এই ঘোষণাকে প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, EU আঞ্চলিক উত্তেজনার মধ্যে পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে। এদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেজ এই পদক্ষেপকে ইউরোপের দায়িত্ব ও বাধ্যবাধকতা হিসেবে অভিহিত করেছেন। 1979 সালে দেশটির ধর্মীয় শাসন ব্যবস্থা রক্ষায় গঠন করা IRGC বর্তমানে এটি কেবল সামরিক বাহিনী নয়, বরং ইরানের অর্থনীতি ও রাজনীতির অন্যতম প্রধান নিয়ন্ত্রক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হামলার হুমকিসহ ইরানের দিকে বিশাল মার্কিন নৌবহর অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন। ইরানের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, পাল্টা যে কোনো মার্কিন হামলার জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনীও প্রস্তুত। মীর আমিরুল আলম, চ্যানেল আই। ওমানে মাসব্যাপী মাস্কাট নাইট ফেস্টিভ্যালে বিভিন্ন দেশের সাথে প্যাভিলিয়নে স্থান পেয়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। কুরম পার্কের গ্লোবাল ভিলেজে 3টি দোকানের মাধ্যমে বাংলাদেশের উৎপাদিত পোশাক, খাদ্য, ঐতিহ্যের নানা প্রসাধনী দর্শনার্থীদের নজর কাটছে। দীর্ঘ অনেক বছর পর বাংলাদেশের নামে শোভা পাচ্ছে এবারের আসরে। মাস্কাট বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সহযোগিতায় এবারের আসরে বাংলাদেশের প্যাভিলিয়নে প্রবাসীরা ফুটিয়ে তুলেছেন দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। ওমান থেকে মোহাম্মদ হাশেম চৌধুরীর পাঠানো তথ্য ও ভিডিওতে শিহাব খান দিগন্তের প্রতিবেদন। করোনা মহামারী থেকে দীর্ঘ বিরতির পর এবার জানুয়ারি মাসব্যাপী শুরু হয়েছে মাস্কট নাইট ফেস্টিভ্যালের দ্বিতীয় আসর। মাস্কটের কুরম পার্ক, আল আমরাত পার্ক এলাকায় ওমানের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে এই আয়োজন। কুরম পার্কে ফেস্টিভ্যালে স্থান পেয়েছে ওমানের সাথে সাথে বিশ্বের নানা দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্যাভিলিয়ন। দীর্ঘদিন পর এবারের আসরে বাংলাদেশি প্যাভিলিয়নে দোকান দিয়ে প্রবাসীদের সাথে সাথে বিশ্বের নানা দেশের দর্শনার্থীদের বেশ সাড়া পেয়েছেন বলে জানান দোকানিরা। বাংলাদেশের 3টি দোকান এখানে আমরা দিয়েছি। মোটামুটি আমরা বাংলাদেশি পণ্য সহ বিশ্বের দরবারে নানান ধরনের এই দোকানের বিভিন্ন আইটেম আমরা তুলে ধরতে সক্ষম হয়েছি। এখানে আমরা আলবারাকা নামে বাংলাদেশি একটা স্টল, আমরা এখানে আসছি ইনশাল্লাহ। বেচা কিনা হবে আশা করি নাই, মাশাআল্লাহ অনেক বেচা কিনা, যেটা অল্প সময়ে যেটা বেচা কিনা হচ্ছে এটা আমি অনেক খুশি, আনন্দিত এবং আরো আনন্দিত যে বাংলাদেশের একটা স্টল এখানে আসছে, সবাই খুশি, আমি নিজেও খুশি। এখানে প্রথমবার আমরা বাংলাদেশি স্টল দিয়েছি বাংলাদেশ এমবাসির উদ্যোগে। আমাদের এখানে বাংলাদেশি সহ আরো ভিন্ন ভিন্ন দেশের লোকেরা আসছে। বাংলাদেশি স্টলে দেশীয় উৎপাদিত পোশাক ও খাবারের স্বাদ নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন ওমানে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকরা। Bangladesh being one of the biggest community from outside here in Oman, I think lots to show. And there is many typical Omani
aggressive. দূতাবাসের উদ্যোগে এবারের আসরে বিশ্বের নানা দেশের মাঝে বাংলাদেশের প্যাভিলিয়ন করতে পারে বেশ খুশি ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। প্রবাসীদের বাংলাদেশের প্যাভিলিয়ন ঘুরে আসার আহ্বান জানান তিনি। ওমানের মাস্কাট নাইটসে গ্লোবাল ভিলেজে বাংলাদেশের স্টলে আসতে পেরে আমি খুবই আনন্দিত। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে এই স্টলগুলো, একটি মিনি বাংলাদেশের আমেজ আমরা লক্ষ্য করছি চারিদিকে। আনন্দ উৎসবের মাঝে প্রবাসী বাংলাদেশিরা এই স্টলগুলোতে আসছেন, পাশাপাশি অনেক বিদেশি যারা আছেন স্থানীয় ওমানিরাও আসছেন। বাংলাদেশিদের হাত ধরে বিশ্বের বুকে দেশের সুনাম বাড়বে বলে প্রত্যাশা সবার। শিয়াব খান দিগন্ত, চ্যানেল আই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইউক্রেনের শহরগুলোতে এক সপ্তাহ সব ধরনের হামলা বন্ধ রেখে আংশিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া। মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প পুতিনের হামলা বন্ধের সিদ্ধান্তকে তিনি খুব ভালো বলে মন্তব্য করেন। ইউক্রেনীয় সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলো জানিয়েছে ইউক্রেন থেকেও রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে কোনো হামলা না চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনার কথা রাশিয়া কিছুই জানে না বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, এই ধরনের কোনো আনুষ্ঠানিক ব্যবস্থার বিষয়ে মস্কোকে অবহিত করা হয়নি। ইতালিতে ইতালি বরিশাল জেলা সমিতির উদ্যোগে আলোচনা সভা হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল সর্দারের পরিচালনায় সংগঠনের আগামী দিনের কার্যক্রমকে আরও গতিশীল এবং শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রবাসে বসবাসরত বরিশালবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখতে 9 ফেব্রুয়ারি সোমবার শীতকালীন তুষার ভ্রমণ আয়োজন এবং পবিত্র রমজান মাসে রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল ও সেহরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। নেতারা বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে কাজ করা এবং বরিশালের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখাই এই সংগঠনের মূল লক্ষ্য। ইতালিতে ভেনিস বাংলা স্কুল 2025 সালের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা ও ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্সের ছাত্রছাত্রীদের মূল্যায়ন অনুষ্ঠান হয়েছে। ভেনিস বাংলা স্কুল প্রায় 2 যুগের বেশি সময় ধরে ইতালিতে বাংলা ভাষা শিক্ষা দিয়ে আসছে। প্রতি বছরের মতো এবারও বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদের মাঝে পুরস্কার তুলে দেন ভেনিস বাংলা স্কুল কমিটির সদস্য ও কমিউনিটির নেতারা। কোরআন তেলাওয়াত ও বাংলাদেশ ও ইতালির জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ইতালিয়ানরা অনুষ্ঠানটি উপভোগ করেন এবং ভেনিস বাংলা স্কুলের প্রশংসা করেন। এ সময় ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার সহ অনেকে। আঞ্জুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশন ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদ ও ম্যানচেস্টার শাহজালাল মসজিদের উদ্যোগে ইসলামী আলেম ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব শায়েখ আস সাইয়্যিদ আল হাবিব আসিম বিন আদি বিন ইয়াহিয়া এর ধর্মীয় সফর ও মাহফিল উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। জানানো হয়, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 39তম বংশধর প্রখ্যাত ইসলামী আলেম ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব শায়েখ আস সাইয়্যিদ আল হাবিব আসিম বিন আদি বিন ইয়াহিয়া হাফিজাহুল্লাহ এর যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে শিগগিরই ইংল্যান্ডের নর্থ ওয়েস্ট অঞ্চলে বসে আসছেন। এই সফরের লক্ষ্য হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা জাগ্রত করা, তার আদর্শ ও শিক্ষার আলোকে সমাজ গড়ে তোলা এবং মুসলিম কমিউনিটির মধ্যে আধ্যাত্মিক উন্নতি ও ঐক্য সৃষ্টি করা। এই সফরের অংশ হিসেবে শায়েখ 2টি বড় ধর্মীয় মাহফিলে প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন। প্রথম মাহফিলটি 2রা ফেব্রুয়ারি ম্যানচেস্টারের শাহজালাল মসজিদে এবং পরেরটি 3রা ফেব্রুয়ারি ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে। সংবাদ শেষ করব, তবে যাবার আগে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই সনদকে সম্মান জানিয়ে হ্যাঁ ভোটের রায় দিতে তারেক রহমানের আহ্বান, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি। সব জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠায় জামাত আমিরের প্রতিশ্রুতি, 12ই ফেব্রুয়ারি প্রথমে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার তাগিদ। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে অগ্রাধিকার দিয়ে এনসিপির 36 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। এবং আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ইইউ এর ঘোষণা, তেহরানের প্রত্যাখ্যান, সংঘাত এড়িয়ে দুপক্ষকে আলোচনায় বসতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান।
চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।